30টা রোজা রাখতে পারলে 60 থেকে 70 ধরনের রোগ থেকে আপনি ভালো হয়ে যেতে পারেন বা বেঁচে যেতে পারেন। বেঁচে যাওয়া মানে আমরা যারা এখনও সুস্থ আছি তারা রোগী হতে চাই না। জাপানি বিজ্ঞানী ওসুমি নোবেল প্রাইজ পাইছেন অটোফেজি আবিষ্কার করে। তো এই অটোফেজি রোজার মাধ্যমে কিভাবে হবে, এটা এখন মানে নতুন সায়েন্স বিজ্ঞান, এটাকে ব্যবহার করব আমরা। ইফতার অনেকভাবে আপনি তৈরি করতে পারেন, আমি শুধু প্রক্রিয়াগুলো বলে দিচ্ছি। এটাকে বলে জেকে লাইফস্টাইল প্ল্যানার। এই প্ল্যানারটা মানে বলতে পারেন আমলনামা। হ্যাঁ, তা আপনি ধরেন ব্যায়াম করছেন কিনা, তারপর শ্বাসের ব্যায়াম করছেন কিনা, কোন কোন শ্বাসের ব্যায়াম করছেন, কতক্ষণ রোদ্রে ছিলেন, হ্যাঁ কোন সময় রোদ্রে গেছেন, কতক্ষণ ঘুমাইছেন, কোন সময় ঘুমাইছেন, তারপরে কতক্ষণ না খেয়েছিলেন, কোন কোন খাবার খেয়েছেন, এই যে টোটাল আমলনামা এখানে আপনার থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো থাকতে চান নাকি? হ্যাঁ, কে কে ভালো থাকতে চায় দেখি? সবাই, মাশাআল্লাহ, যাক ভালো। তা আজকে আমরা পজিটিভ কথাই বলি, সবাই যেহেতু ভালো থাকতে চাই, তো আমরা আজকে নেগেটিভ কথা বলবো না। অর্থাৎ কিভাবে মানুষ অসুস্থ হয় তার চেয়ে বরং আজকে আলোচনা করব কিভাবে সুস্থ থাকবে। তো রমজান আসতেছে, রমজানে রোজা রাখলে এমনিতেই মানুষ সুস্থ থাকবে ইনশাল্লাহ। 30টা রোজা রাখতে পারলে 60 থেকে 70 ধরনের রোগ থেকে আপনি ভালো হয়ে যেতে পারেন বা বেঁচে যেতে পারেন। বেঁচে যাওয়া মানে আমরা যারা এখনও সুস্থ আছি তারা রোগী হতে চাই না, এটা হলো বেঁচে যাওয়া। কিভাবে চললে রোগী হব না? রোজা রাখতে হবে। এখন রমজানের রোজা রাখবই, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তা তো হয়ে গেল, কথা শেষ নাকি? তার প্রশ্ন আসতেছে যে আমরা রোজা রেখেও ভালো হতে পারছি না কেন? এখানে হচ্ছে প্রশ্ন। সবই ঠিক আছে, শুধু যদি খাওয়াটা ঠিক রাখেন ভালো হয়ে যাবে। আমরা প্রতিজ্ঞা করি যে রমজানে এবার ইনশাল্লাহ আমরা এমন খাবার খাবো যেটা জীবন্ত, যেটা প্রাকৃতিক, যেটা বিশুদ্ধ, যেটা তৈয়েব। তো তৈয়েবের বাইরে খাওয়া কিন্তু ইসলামে নিষেধ আছে, এটা নিয়ে আমরা গভীরভাবে ভাবি না। তা আল্লাহ তাআলা খবিশ খাবার খেতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা হারাম খাবার খেতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন খাবারের দুটো বৈশিষ্ট্যের কথা, একটা হচ্ছে হালালও হতে হবে, তৈয়েবও হতে হবে। তা আমরা হালাল এবং তৈয়েবকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। তাহলে আপনি যেই খাবারটাই গ্রহণ করেন না কেন সেটা আপনার তৈয়েব কিনা নিজে নিজে বোঝার চেষ্টা করেন। তৈয়েব হচ্ছে সেই খাবারগুলো যেগুলো অবিকৃত, যেগুলো প্রাকৃতিক, যেগুলো বিশুদ্ধ, যেগুলো তাজা এবং যেগুলো খেলে মানুষ সুস্থ হবে, রোগী হবে না। আর রোগী হবে যে খাবারগুলো, সেগুলো হচ্ছে প্রসেসড, আল্ট্রা প্রসেসড, হাইব্রিড, কেমিক্যালযুক্ত, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, বা যেগুলোকে খারাপ ধরনের ফিড খাওয়ানো হয়, হ্যাঁ, যেগুলো ফার্মের মানে বিভিন্ন রকম আছে। তো এখন কথা হচ্ছে আমরা বিশুদ্ধ খাবার খুঁজব এবং বিশুদ্ধ খাবার যতটুকু আমি জোগাড় করতে পারি এর ভিতরে আমার খেতে হবে। যেমন আপনি সামুদ্রিক মাছ পেলে খুবই ভালো কথা। এখন মাছ ভালো পেলেন না তো আপাতত মাছ খেন না, ডিম খান। ডিম ভালো পেলেন না তো মাংস খান, মানে একটা অল্টারনেট বের করেন। এখন বিশুদ্ধ খাবার পাচ্ছি না, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আসলে আপনারা এখন টের পাবেন যখন বিশুদ্ধ খাবার খুঁজতে যাবেন বা হালাল এবং তৈয়েব খাবার খুঁজতে যাবেন, তখন চ্যালেঞ্জটা আপনি টের পাবেন। আর যারা এই পৃথিবীকে জান্নাত মনে করে তারা হলো এই পৃথিবীতে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এদের জন্যে এই নষ্ট খাবারগুলো তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা পৃথিবীকে মনে করেন যে জেলখানা মুমিনদের জন্যে, তাদের জন্য এটা জেলখানা, একেবারেই জেলখানা। কারণ খাবার যে আপনি খাবেন পাবেন না, তো খাবেন কি করে? তাহলে বিশুদ্ধ খাবার পাওয়া একটা সমস্যা। যেমন আপনি ইফতারি সারাদিন রোজা রেখেছেন, এখন যদি একটা ভাজা পোড়া খান, সারাদিন আপনি পানি খাননি, কোনো খাবার গ্রহণ করেননি, বডিটা সিরিয়াসলি ডিহাইড্রেটেড, তাহলে সবচেয়ে আগে কি খাওয়া দরকার বলেন তো? পানি। সাদা পানি না, লাল পানি। মানে আমরা যেটা করি আর কি, আমরা কিছু একটা লাল পানি খাই রমজানে, খুব পবিত্র মনে করে, তাই না? এটা খাওয়া যাবে না, যেখানে অনেক অ্যাডেড সুগার আছে, যেখানে বিভিন্ন কালার আছে, কেমিক্যাল আছে, অনেক কিছু আছে মিক্সড করে, তো সেটা আমরা খেতে পারবো না। তাহলে সাদা পানি খেলে ভালো না। আসলে যদি আমরা মিনারেল ওয়াটার পেতাম, সত্যি সত্যি পানি যেটা, যেখানে মিনারেলসগুলো আছে, তো এখন আপনি যে ওয়াটার, যেটা পানি খাচ্ছেন, সেখানে কোনো মিনারেলস আছে বলে মনে হয়? তো এখন যদি আপনি ডাইরেক্ট ওয়াশার পানি খান, তাহলে আপনি নিজেই ওয়াশরুমে যেতে যেতে শেষ। তো যাই হোক, এখন এই যে তাহলে আমাকে একটা ভালো রিভার্স অসমোসিস বা আরও ফিল্টার বা একটা ব্যবহার করব।
এখন আরও ফিল্টার ব্যবহার করলে আপনি যে পানি পাবেন সেখানে হলো অনলি H2O, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন, মানে এটা ওয়াটার, এখানে কোনো মিনারেল টিনারেল নেই। যেটা টিডিএস বলেন, এগুলো তো কোনো মিনারেল এখানে। তাহলে আমাদেরকে আবার এটাকে কি করতে হবে, ওই যে ডিটক্স ওয়াটার কিভাবে তৈরি করে, খুবই সহজ, কিছু শসা গাজর আরও কিছু আছে, একটু ভিজে রেখে দিবেন, আর ওখানে ওই পানিটার সাথে একটু পিঙ্ক সল্ট মিশালে 84 রকম মিনারেলস আপনি পাচ্ছেন, এটা আপনার হয়ে যাবে এই যে হিমালয়ান পিঙ্ক সল্ট। হ্যাঁ, তা আপনার মোটামুটি এইটা আপনি ইফতারিতে, এইটা হলো সবচেয়ে বেস্ট, যে আমি সারাদিন পানি খাইনি, এখন আমার দরকার ওয়াটার, কিন্তু প্লেন ওয়াটার না, সাদা পানি না, ডিটক্স ওয়াটার উইথ হিমালয়ান পিঙ্ক সল্ট, এটা হলো বেস্ট অপশন। আর যে এগুলো পারবে না সে অন্তত পানি খাবে, এই তো কথা শেষ। কিন্তু আমরা যে শরবত খাবো এইটা করা যাবে না, যে ডায়াবেটিস না তা সেও করবে না, এটা যার ডায়াবেটিস সে তো করবেই না, এটা করা যাবে না। সারাদিন আপনি রোজা রেখে আপনার সুগার লেভেলটা কমিয়েছেন, এখন হঠাৎ করে এতগুলো সুগার শরীরে হঠাৎ করে ঢুকাচ্ছেন, তাহলে এইটা আপনার ইমিউন রেসপন্সটা এমনভাবে হবে যে এটা প্রদাহ উল্টা তৈরি করবে, সারাদিনের রোজা রাখার যে পবিত্রতা সেটাকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিবে, এতগুলো চিনি যদি আপনার সিস্টেমের মধ্যে ওভারলোড হয়। তাহলে আমরা কি খাবো, যেমন পানি, তার সঙ্গে আপনি হলুদ মেশাতে পারেন, যে আপনি কুসুম গরম পানি সঙ্গে একটু পিঙ্ক সল্ট, একটু হলুদ, অবশ্যই অর্গানিক হলুদ ব্যবহার করবেন, আর অর্গানিক হলুদ যেহেতু আছে অতএব আপনি অর্গানিক হলুদই নেবেন। এখন এই অর্গানিক হলুদ আমাদের কাছে যেটা আছে এটা অত্যন্ত সস্তা, খুবই সস্তা, কারণ একটা অর্গানিক হলুদের দাম এত সস্তা হয় না। আপনি আমেরিকাতে যান, $15 থেকে $35 পর্যন্ত নিবে ওইটুক হলুদ কেনার জন্য। বিশ্বাস না হয় আপনারা সার্চ করেন। এবং সেই অর্গানিক হলুদে আবার পিপারিন অর্থাৎ গোলমরিচের নির্যাস অ্যাড করা নাই, এখানে গোলমরিচের নির্যাস অ্যাড করা আছে। তো এইটা হলো মেডিসিনাল, এখানে কারকুমিন এবং পিপারিন এই দুটো একসঙ্গে থাকা, এটার বায়ো অ্যাভেলেবিলিটি অনেক গুণ বেড়ে যায়, কোথাও বলেছে 2000 গুণ বেড়ে যায়। তাহলে এইটা আমরা যদি শুধু হলুদ খাই তাহলে সেটার চেয়ে এটা অনেক গুণে বেশি আপনার ইয়ে হবে। আর সবচেয়ে বড় কথা হলো হলুদ তো আপনারা সবাই খান, সবাই হলুদ খান, তো হলুদ খেয়েও তো আপনাদের ডায়াবেটিস প্রেশার সব তো ঠিকই আছে, কিন্তু আমাদের যারা ফলো করছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো থেকে ওষুধ মুক্ত হয়েছে। তাহলে বুঝতে হবে পার্থক্য আছে নাকি, বুঝেন না কথা? আর যদি পার্থক্য না থাকে তাহলে বলেন যে আমরা যে হলুদটা খাচ্ছি আপনারাও তো তরকারিতে হলুদ খাচ্ছেন, আর আপনি ওষুধ খান আমরা খাই না, বা আমাদের যারা ফলো করে ওরা খায় না, পার্থক্যটা কোথায়? এখানে একটা বড় পার্থক্য আছে না, তো এটা বুঝতে হবে। তো এই যে হলুদ সাথে যাদের ডায়াবেটিস নাই তারা মধু অ্যাড করবে, তারা নারকেলের তেল অ্যাড করবে, আর যাদের ডায়াবেটিস আছে চিনি বেশি তারা মধুটা পরে খাবে, যখন তার ডায়াবেটিস ভালো হবে, সুস্থ হবে, যখন মধু খেলেও ডায়াবেটিস বাড়বে না। বোঝা গেল? তাহলে অবশ্যই একটা পানীয়, তাহলে আমি একটা হলো শুধু পানি খাওয়া, আর একটা হলো ডিটক্স ওয়াটার সাথে পিঙ্ক সল্ট মেশানো, তারপর হচ্ছে আপনি চাইলে ভিনেগারের পানি খেতে পারেন, সারাদিন রোজা রেখেছেন ভিনেগারের পানি খেতে পারেন। আবার অনেকে খালি পেটে ভিনেগার খেতে পারে না, অনেকের সমস্যা আছে তারা খাবে না, যেমন কারো গ্যাস্ট্রাইটিস আছে, কারো আলসার আছে, তারা না। যাদের ভিনেগার খেলে পেট জ্বলবে, পেট ব্যথা করতে পারে, বা লেবুর রস খেলে পেট জ্বলে, পেট ব্যথা করে, এরকম যারা, তা আগে দেখতে হবে আপনার যদি গ্যাস্ট্রাইটিস থাকে বা আলসার থাকে তাহলে এটা করা যাবে না। এই জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। আমরা তো আজকে ডাক্তার দেখাব, আপনাদের সমস্যা থাকলে ডাক্তারদের বলবেন। এখন আপনার গ্যাস্ট্রাইটিস আছে কিনা, আলসার আছে কিনা, এটা পরীক্ষার জন্য ভিনেগার খেলেই বোঝা যাবে। আমাদের ভিনেগার খালি পেটে খাই, আমাদের কোনো কিছু হয় না। যারা ভিনেগার খেলে পেট জ্বলে তাদের বুঝতে হবে গ্যাস্ট্রাইটিস আছে, আর যাদের পেটে ব্যথা হয়ে পেটে একদম সিরিয়াস অবস্থা তাহলে বুঝবেন ওর আলসার থাকতে পারে। আর এন্ডোস্কোপি করে এটা কনফার্ম হওয়া যাবে, এন্ডোস্কোপি করে, বুঝতে পারছেন, এটা কনফার্ম হওয়া যাবে। তাহলে যেহেতু এখানে অনেক ধরনের লোক আছে এই জন্যে অনেক ধরনের কথা বলতে হচ্ছে। তারপরে আপনারা সারা দিন ওই যে রোজা রেখেছেন, এখন চিয়া সিডের পানি খেতে পারেন। চিয়া সিড আমাদের অর্গানিক চিয়া সিড আছে, এই চিয়া সিড সাথে তোকমা ইসুকগুলির ভুসিও মিক্সড করতে পারেন চাইলে, তারপরে এটা খেতে পারেন। যারা একটু মনে করেন ডায়াবেটিস নাই বা ইনসুলিন রেজিস্ট্যান্স নাই তারা এটার সঙ্গে মধু অ্যাড করতে পারেন, বা ডাবের পানিতে আপনারা খেতে পারেন,
যাদের ডায়াবেটিস আছে তাদেরও একটি করে কচি ডাব তাদের জন্য খেতে আমাদের পরামর্শ, কচি ডাব যাদের ডায়াবেটিস আছে তাদের, আর যাদের ডায়াবেটিস নাই তারা যে কোনো রকম ডাব বা নারকেলের দুধও খেতে পারবে। এখন আসতেছে গ্রিন জুস, মানে আমি কিছু তরল পানীয় যেগুলো আমাদের শরীরকে পানি দিবে। বুঝতে পারছেন, আমার শরীরে কিন্তু আগে ভাত দরকার না, রুটি দরকার না, আগে দরকার পানি। যেহেতু আমি সারাদিন মানে না খেয়ে আছে, কিন্তু না খেয়ে থাকলে আমার ডিহাইড্রেশন আছে, এটা বেশি আমাদের তাড়াতাড়ি রিহাইড্রেট করতে হবে বডিকে। কিন্তু আপনার ক্যালোরির অভাব হবে না, কারণ যাদের অনেক ক্যালোরি সঞ্চিত তাদের ভেতরে সঞ্চিত ক্যালোরি আছে, তাকে তাড়াতাড়ি ক্যালোরি ঢুকাইতে হবে না। এমনও ক্লিনিক আছে যেখানে 7 দিন ওয়াটার ফাস্টিং করায়, 380 দিন না খেয়ে থেকেছে, শুধু পানি খেয়ে আছে, এমন লোকও আছে পৃথিবীতে। অতএব আপনাকে ক্যালোরির চিন্তাটা পরে, আগে হলো আমার বডিটাকে কি করতে হবে, হাইড্রেশন ঠিক রাখতে হবে, রিহাইড্রেট। আগে ডিহাইড্রেশন, এখন হলো রিহাইড্রেশন করতে হবে। তাহলে আর কি কি আছে আমাদের, যেমন আপনি চাইলে যে হ্যাঁ সারাদিন আমি রোজা রেখেছি, একটু এনার্জি দরকার, এই যে মাচা আমাদের পাউডার আছে, হ্যাঁ মাচা পাউডার, ওইটা একদম সবুজ, ওইটা একটু হালকা গরম পানিতে গোলায় নিয়ে আপনি এটার সঙ্গে খেতে পারেন। গ্রিন জুস খেতে পারেন, হলুদের পানি খেতে পারেন, ভিনেগারের পানি খেতে পারেন, এমনকি বেকিং সোডা ওই সময় খেতে পারেন। বেকিং সোডা ভরা পেটে খাওয়া যায় না, তো বেকিং সোডা লেবুর রসের সাথে, বেকিং সোডা ভিনেগারের সাথে, তা দুটো আমাদের পরামর্শ আছে, ভিডিও দেওয়া আছে, দেখবেন। ইফতার অনেকভাবে আপনি তৈরি করতে পারেন, আমি শুধু প্রক্রিয়াগুলো বলে দিচ্ছি। ডিম দিয়ে আপনি সালাদ বানাতে পারেন, বুঝতে পারছেন। সাথে যারা ফল খেতে পান তারা কিছু ফ্রুটস দিয়ে অ্যাড করতে পারেন। যাদের মনে করেন ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, তারা এই সময় ওটস আছে, স্টিল কার্টস অর্গানিক ওটস আছে, এই ওটস দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। ওটসের খিচুড়ি তৈরি করা যায়, ওটসের ডিম অমলেট করা যায়, ওটস ভিজিয়ে রেখে হ্যাঁ তার সঙ্গে ডাবের পানি অ্যাড করে, তারপরে একটু খেজুর অ্যাড করে, মানে খাবারের অনেক রকম আছে, সাথে সাথে একটু মধু অ্যাড করে, তার সাথে একটু টক দই অ্যাড করে, মানে এগুলো স্বাস্থ্যকর অনেকগুলো ইফতার বানানোর আমাদের সিস্টেম। তার ভিতর আপনার সুবিধা মতো যে কোনো একটা বেছে নেবেন আপনার আর্থিক সঙ্গতি অনুযায়ী। যারা একদম টাকা পয়সা নেই, খালি পানিই খাইব, ওকে, সাথে একটু লবণ দিব। অনেকে বলে কি আমি গরিব মানুষ, আমি পারি না, তো তাদের জন্য এই কথা বললাম আর কি, বুঝতে পারছেন। তো দেখবেন যে এমনি যারা রেস্টুরেন্টে যায় ওখানে দেখবেন প্রচুর লোক, হ্যাঁ রেস্টুরেন্টে গেলে দেখবেন যে সমানে খাইতে আছে সবাই, মানে মাশাল্লাহ খাইতে পারতেছে, কিন্তু যখন সুস্থ হওয়ার বিষয় আসে তখন সবাই গরিব, বুঝলেন না কথা। আবার সেই গরিবরাই দেখা গেল ডাক্তার দেখাচ্ছে, ভিজিট দিতেছে, ওষুধ কিনতে আসে, ওষুধ খাইতে আসে বছরের পর বছর, অপারেশন করাইতে আসে, পরীক্ষা নিরীক্ষা করাইতে আসে, তখন সে এগুলো পারে। কিন্তু স্বাস্থ্যকর খাবারের ক্ষেত্রে গেলে যখন আমরা একটা ভিডিও দিই, দেখি যে সব গরিবরা এসে কমেন্ট করতেছে, এখানে কোনো লোকজন নাই যাদের টাকা পয়সা আছে, সব গরিব, ধোঁয়ায় সব গরিবরা এসে কমেন্ট। তার গরিবরা কি করবে, কিছুই খাবে না, শুধু পানি খাবে। তারপরে কি খাবে, তারপর হচ্ছে সে তার যতটুকু সামর্থ্য আছে একটু সরিষার তেল দিয়ে একটু সবজি, মাছ বা মাংস যেটাই খাক সেটা সে খেয়ে ওইটাই রাতের খাবার শেষ। আর সেহরিতে সে লবণ মেশানো পানি খাবে। এই হলো গরিবদের ইফতার। আর কোনো খাবারের কথা বলবেন না, বোঝা গেল, শেষ, এভাবে চলে। আর আমরা যে খাবারগুলো বলছি, যেগুলো যার যেটা অপশন আছে, যে অ্যাভোকাডো কিনতে পারবে সে অ্যাভোকাডো সালাদ বানাবে, যার সামর্থ্য নাই হ্যাঁ সে নর্মাল সালাদ খাবে, শসা, হ্যাঁ এখন টমেটো, তারপর লেটুস পাতা, আরও কত কি আছে, এভাবে সে নানান রকম সালাদ বানাবে। আমাদের এখানেও সালাদ আছে। তারপরে কাবলি বুটগুলো সিদ্ধ করে, হ্যাঁ সিদ্ধ করে তারপরে ওইটা লবণ টবণ দিয়ে ওই মানে সালাদের সাথে মিশে ওখানে এই ড্রেসিংস অ্যাড করে সুন্দর করে এটা দিয়েও আর একটা সালাদ তৈরি করা যায়। কিন্তু ভাজা পোড়া যত সম্ভব কম খেতে হবে। যারা মনে করেন যে ভালো থাকতে চায় তাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, কারণ ভালো থাকা কঠিন। তার প্রমাণ হলো কেউ ভালো নেই, কেউ ভালো নেই। আপনি কোনো ফ্যামিলি নেই যে ওষুধ নাই এরকম, মানে সব ফ্যামিলিতে ওষুধ, ফার্মেসি ছোটোখাটো আছে এবং সবাই কম বেশি ওষুধ খায়। আমি কিন্তু চেষ্টা করি ওষুধ অ্যাভয়েড করতে। যেমন ধরেন এই যে আমি ওই যে খেলতে গেছি, তা আমার পায়ের গোড়ালিতে একটু ব্যথা পাইছি, তা এখন আমি কিন্তু ওষুধ খাবো না, ব্যথা এমনি ভালো হয়ে যাবে। ওষুধ খাইলে কিন্তু এখন আমার খোঁড়াইতে হতো না, হ্যাঁ আমি ওষুধ খাই, এই যে ওষুধটা আমি খাইলাম, একটা ওষুধ খেয়ে মরবো না, কিন্তু আমি চাই আমার ইমিউন সিস্টেম নিজের মতো কাজ করুক, মানে আমার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সে তার নিজের মতো কাজ করুক। বাইরে থেকে তাকে আমি হেল্প করলে সে তো মানে পরনির্ভরশীল হয়ে যাবে, বুঝতে পারছেন।
পরনির্ভরশীল হয়ে যাবে। যেমন হযরত আদম আলাইহিস সালাম, তার সঙ্গে একজন ডাক্তার আল্লাহ দিয়েছিলেন কি, তার রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম। তা আদম আলাইহিস সালামের কেটে গেলে কোনো ডাক্তার আইসা তারে জোড়া লাগাইতো না, ওনারটা নিজে নিজেই জোড়া লাগতো। ওনার হাড় ভেঙে গেলে জোড়া লাগতো। আপনাদের গুলা তো ডাক্তার আইসা জোড়া লাগায়, তাই না? তো ডাক্তার কি হাড় জোড়া লাগাতে পারে না? সে হয়তো অ্যাপোজ করে রাখে বা অপারেশন করে একটা জায়গায় নিয়ে, মানে যেন বেঁকা তাড়াভাবে জোড়া না লাগে, এটা অ্যাপোজ করে রাখে। হাড় জোড়া কে লাগায়? আপনারই ইমিউন সিস্টেম, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা। ডাক্তার হয়তো স্কিনটা অ্যাপোজ করে রাখে, কিন্তু এটা জোড়া লাগায় কে? আপনার ইমিউন সিস্টেম। এখন এমন কোনো ডাক্তার আছে যে সে একটা ওষুধ দিবে একদিনেই সব জোড়া লেগে যাবে? তো তাইলে যতই বড় ডাক্তার হোক না কেন, তার এই আঙ্গুল কাটছে, জোড়া লাগার জন্য যে সময় সেটা তাকে দিতে হবে। বুঝতে পারছেন? তা এখন আমি পায়ে ব্যথা পাইছি, আমাকে 6-7 দিন সময় দিতে হবে, এটা মানে ন্যাচারালি এটা ইয়ার জন্য। তাহলে আমি যদি এখানে ব্যথার ওষুধ দিই, এই করি সেই করি, তাহলে এটা দরকার নেই। আমরা এটাতে কি করব? আমরা বরফ থেরাপি দিব, আমরা গরম পানি দিব, আমরা রোদে যাব, ভিটামিন ডি ঠিক রাখবো, মাসাজ করবো, যেন আমার হিলিংটা সুন্দরভাবে হয়, তাড়াতাড়ি হয়, ঘুমাবো ভালো। তাহলে ইফতারিতে আরও কি কি খেতে চান? আপনারা চাইলে নিজেরা এই আরও অনেক কিছু বানাতে পারেন বাচ্চাদের জন্য, যারা ছোট বাচ্চা, যাদের তো এইসব রোগ নাই, তাদের জন্য নারকেলের দুধের সাথে আপনি একটু হলুদ অ্যাড করবেন, অর্গানিক হলুদ, সাথে একটু মধু অ্যাড করবেন, সাথে একটু খেজুর অ্যাড করবেন, সাথে কিছু বাদাম অ্যাড করবেন, করে এটাকে ব্লেন্ড করবেন। ওরা মজা করে খাবে, বুঝতে পারছেন? মজা করে খাবে এবং এটা তাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনারা যারা ইনসুলিন এখন ভালো, হুমায়ের ভালো, তারাও এইটা খেতে পারবেন, বুঝতে পারছেন? তাহলে যারা সুস্থ আছে, যাদের রোগ নেই, যাদের ইনসুলিন ভালো, সুগার ভালো, যাদের ওজন বেশি না, হ্যাঁ, তো আজকে তো টেস্ট করাবেন হুমায়ার কত থাকলে ভালো? 1। তো যাদের হুমায়ের 1 আছে, তারা, যাদের ইনসুলিন 4 থেকে 5 আছে তারা, যাদের ব্লাড সুগার 5 থেকে 6 আছে এবং TGHDL রেশিও 2-এর নিচে আছে, TG 90 আছে, এই ধরনের যারা, তারা ধরেন তরমুজ খেতে পারবেন, বাঙ্গি খেতে পারবেন, বেল খেতে পারবেন, কদবেল খেতে পারবেন, বেলের শরবত খেতে পারবেন, মানে অনেক অপশন আছে। এখন সব তো আর একদিনে খাবেন না, মানে তারপর আমড়া আছে, জাম্বুরা আছে, পেয়ারা আছে, আমলকি আছে, অনেক রকম আছে। কিন্তু আমার প্রিয় নবী এত কিছু ইফতারে খাইতেন না, তিনি একটু পানি খাইতেন, একটু খেজুর খাইতেন। তো যারা, ওই যে বললাম, যাদের রিপোর্ট ভালো, তারা খেজুর খেতে পারবেন, ঠিক আছে? তারপর ওটস দিয়ে অনেক কিছু করা যায়, অনেক ধরনের রেসিপি আছে, অনেক রকম করা যায়, আপনারা ওটাও করতে পারবেন। আমি যেটা সাধারণত সবচেয়ে পছন্দ করি, যে আপনি ইফতারি খুব সিম্পল করেন, একটু পানি খান বা একটু হলুদের পানি খান, আর হচ্ছে এরপর নামাজ পড়ে এসে খাওয়াটা কমপ্লিট করে ফেলেন। খাওয়ার ভিতরে সালাদ থাকলো, সবজি থাকলো, ডিম থাকলো, মাছ বা মাংস যেটা আপনি রাখলেন, এই হলো সিম্পল। বুলেট কফি একটু খেয়ে তারাবি পড়তে যান, তারপর তারাবি পড়ে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, তারপরে আবার উঠে সেহরিতে, আমি যাদের ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে তারা শুধুমাত্র লবণ মেশানো পানি খাবে, যারা ওজন কমাতে চায়। আর যারা মেনটেনিংয়ে আছে, যারা শুকায় গেছে, যাদের ওজন বাড়ানো দরকার, তারা সেহরিতে ডিম খাবে, সালাদ খাবে, বা ওই সকালের ব্রেকফাস্টটা আমরা যেভাবে করি ওটা সাহারিতে করবে। যেভাবে আল্লাহ খেতে বলেছেন, হালাল তৈয়েব, 3/1 সর্বোচ্চ। আর যদি মনে করেন যে শীত দ্বারা সোজা রাখার মতো যেটুক, সেটাই যথেষ্ট, খেয়াল করেন। তাহলে আমরা কি তৈয়েবের বাইরে খেতে পারি খবিশ খাবার? না। তো আমরা খবিশ খাবার খেয়ে খেয়ে আজকে আমার এই অবস্থা হয়েছে, নাকি বুঝেন নাই? তারপর হচ্ছে আমরা বেশি খেয়েছি, তারপর বারবার খেয়েছি, ব্যায়াম বা কায়িক শ্রম করিনি, ব্যায়াম বা কায়িক শ্রম করিনি, রোদ্রেও যাইনি, ভিটামিন ডি কম, ইমিউনিটি কম, ঘুমাইনি আর টেনশন করছি, ঘুমাইনি আর টেনশন করছি, টেনশন করছি আর রাত জাগছি, টেনশন করছি আর রাত জাগছি, আর নিজের কোনো যত্ন নেইনি। ছেলে মেয়ে মানুষ করছি, সংসার দেখছি, কিন্তু আমার কোনো যত্ন দরকার এটা আমি করি নাই, কোনো ডিসিপ্লিনও মানি নাই। এখন এইভাবে চলে আমি রুগী হই, নাকি বুঝেন নাই কথা? তো এখন এইভাবে চলা কি ঠিক? যারা আমাদের এখানে সুস্থ হয়েছে, তারা হালাল তৈব খেয়েছে, পরিমিত খেয়েছে, রোজা রেখেছে, ব্যায়াম করেছে, রোদে গিয়েছে, ঘাসে হেঁটেছে, ঘুমাইছে, শ্বাসের ব্যায়াম করছে, কফি এনামা করছে, বরফ থেরাপি করছে, হট কোল্ড শাওয়ার করছে, ডিসিপ্লিন লাইফ লিড করছে।
করে তাদের ওই সমস্যাগুলো এখন আর নাই। জাপানি বিজ্ঞানী ওই সময় নোবেল প্রাইজ পাইছেন অটোফেজি আবিষ্কার করে। তো এই অটোফেজি রোজার মাধ্যমে কিভাবে হবে, এটা এখন মানে নতুন সায়েন্স বিজ্ঞান, এটাকে ব্যবহার করব আমরা। কিন্তু ডাক্তাররা তাদের কনভেনশনাল 6 বেলা খাওয়ার ট্রিটমেন্ট দিয়েই যাইতে আছে। তো 6 বেলা খাইলে কারো অটোফেজি হইতে পারে না। তাহলে রোজার যত উপকারিতা আছে সব কিছু থেকে আপনি বঞ্চিত হবেন যদি খালি বারবার খাইতে থাকেন সারা বছর। তাইলে অটোফেজি বন্ধ করার চিকিৎসা কোনটা? 6 বেলা খাও, অটোফেজি হইতে পারবে না। তো তাহলে এত একটা মানে একটা সিরিয়াস ম্যাটার যে একজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পাইছেন কেন? অটোফেজি। এই অটোফেজি আত্মভক্ষণ, রোজার উপকারিতা, এখানে রিসাইকেল হয় প্রোটিন, এখানে ফ্যাট বার্ন হয়, এখানে পোস্ট ডিটক্সিফিকেশন হয়, ইনফ্লামেশন কমে। তো যার ফলে সোজা কথা হলো এমনকি ক্যান্সার সেল পর্যন্ত এই অটোফেজির মাধ্যমে ধ্বংস হয়ে যেতে পারে। তো রোজার মাধ্যমে 60 থেকে 70টা রোগ উপকার পাওয়া সম্ভব। তাহলে 6 বেলা খেলে 60 থেকে 70টা রোগ বানানো সম্ভব, বুঝেন না? তাহলে এখন যারা 6 বেলা খেতে পরামর্শ দিয়েছে, এইটা তো সায়েন্স এখন আর নেই, পুরান হয়ে গেছে, কিন্তু তারা ওই রুগীকে এখনও এই বারডেমে গেলে এই বই দিবে, তারপরে আপনাকে যে 6 বেলার খাওয়ার তালিকা দিবে, সকালে রুটি, হ্যাঁ, তারপরে এখন সমস্যা হলো রোজার মাসে তো তারা 6 বেলা খাইতে দিতে পারবে না। তো এখন ফলে কি হবে? যখন রোজার মাসে 6 বেলা খেতে দিতে পারবে না, তার ফল কি হবে? ফল কি হবে? ওর সুগার কমে যাবে। তা এই জন্য রোজার আগে এখন বারডেমে বিরাট ভিড়, বা ডায়াবেটিস হাসপাতালগুলোতে অনেক ভিড়। কেন? সবাই তার ওষুধের ডোজ কমাইতে গেছে। আমার পাবলিক এটা বুঝে যে আমি রোজা রাখলে ডায়াবেটিস কমবে, প্রেশার কমবে, তো প্রেশার ওষুধ কমাবে, ডায়াবেটিসের ওষুধ কমাবে রোজার মাসে, কমাবে। তার মানে কি? মানে রোজা রাখলে এই অসুখ কমে, তাই না? তো তাহলে আমি যদি ভালো করে রোজা রাখি তাহলে তো আমার ওষুধেরই দরকার নেই। কিন্তু দেখা গেল রোজা শেষ আবার 6 বেলা খাবে, আবার ওষুধ বাড়ায় দিবে। তাহলে এটা যে কত বড় মানে একটা মানে হিপোক্রেসি, এটা আপনারা কখনো চিন্তা করে দেখেছেন? কোনোদিন চিন্তা করছেন আপনারা এটা? কোনোদিন যারা ডায়াবেটিস কোনোদিন ভাবছেন যে কিরে আমি তো রোজা রাখলে আমার ওষুধ কম লাগে, তাহলে আমি আরেকটু ভালো করে রাখলে তো আমার ওষুধই লাগবে না। তাহলে দেখেন রোজা রাখলে ওষুধ কমে, কারণ হলো রোজাতে কি হয়, এই কোষ খালি হয়। তো কোষ খালি হলে সুগার ঢুকতে পারে। রোজা রাখলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, তো ইনসুলিন ভালোভাবে কাজ করে, ইনসুলিনের কাজ রক্তের চিনি কোষে ঢুকানো, তো কোষ ফাঁকা থাকে। রোজা রাখলে কোষ ফাঁকা হয়, তো এখন কোষ ফাঁকা হয়, ফ্যাট বার্ন হয়, ইনফ্লামেশন কমে, টক্সিসিটি কমে, তো কোষ ভালো হয়। তো ভালো হলে কী হয়, ওই রক্তের চিনি কোষে সহজে ঢুকে যায়, ডায়াবেটিস ভালো হয়ে যায়। তো আমাদের যারা ভালো হয়েছে তাহলে রোজা রেখে তারা সবাই ভালো হয়েছে। রোজার মাসে কি আপনি বেশি খান না কম খান? হ্যাঁ, এই জন্যে আমাদের এই কোষ খালি হওয়ার বদলে আরও উল্টা ভরাট হয়। এই জন্যে 30টা রোজা রেখেও আমার রোগ ভালো হয় না, আমি ওষুধ মুক্ত হইতে পারি না। তাহলে এখন যদি আমরা আপনাদের রিপোর্ট দেখে যে আপনার যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা হোমায়ের বেশি, তাদেরকে আমরা জানলাম যে আপনার হোমায়ের বেশি আছে, তা এখন বললাম আপনি সবজি, ডিম, মাছ, মাংস খান, শাকসবজি, সালাদ ইত্যাদি এইভাবে খান। তা আপনি এভাবে খেয়ে রোজা রাখলেন, তাহলে কি হবে? তাহলে আপনার ফ্যাট বার্ন শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে কি হবে? তাহলে কোষ খালি হয়ে যাবে। তারপরে আপনাকে বললাম একটু ব্যায়াম করেন বিকেলে, তাহলে ব্যায়াম করলে কি হবে? আরও ফ্যাট বার্ন হয়ে যাবে, কোষ খালি হয়ে যাবে। হ্যাঁ, তারপর আপনি একটু ঘুমাবেন একটু ভালো করে, একটু যত্ন করে ঘুমাবেন। এই তো, আর তো তারাবি পড়তেছেনি, ব্যাস হইলো। একটু পারলে সুযোগ পেলে রোদ্রে যাবেন, আর খালি পেটে একটু পারলে শ্বাসের ব্যায়াম করবেন। তো এই কটা করেন, আর বিকেলে পারলে একটু ঘাসে হাঁটেন খালি পায়ে, ব্যাস এই কটা জিনিস। এই কটা যদি আপনি করেন তো তাইলে কি হবে, আপনার দেখবেন 60 থেকে 70টা রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এটাকে বলে জেকে লাইফস্টাইল প্ল্যানার। এই প্ল্যানারটা মানে বলতে পারেন আমলনামা। হ্যাঁ, তা আপনি ধরেন ব্যায়াম করছেন কিনা, তারপর শ্বাসের ব্যায়াম করছেন কিনা, কোন শ্বাসের ব্যায়াম করছেন, কতক্ষণ রোদ্রে ছিলেন, হ্যাঁ, কোন সময় রোদ্রে গেছেন, কতক্ষণ ঘুমাইছেন, কোন সময় ঘুমাইছেন, তারপরে কতক্ষণ না খেয়েছিলেন, কোন খাবার খেয়েছেন। এই যে টোটাল আমলনামা এখানে আপনার থাকবে। ডাক্তারের কিছু পরামর্শ থাকবে, পুষ্টিবিদের কিছু পরামর্শ থাকবে, ব্যায়ামের কিছু পরামর্শ থাকবে। এইটা দেখলে বোঝা যাবে যে আপনার এটা যে আপনি করতেছেন কি। এটার আলোকে আপনার খাবার দাবার এদিক ওদিক হবে। ধরেন আপনার এখন রিপোর্টে আসলো যে এখন হোমায়ের 1 হয়ে গেছে, আগে নিষেধ ছিল ভাত খাইতে পারবেন না, এখন আপনাকে বলা হবে ব্ল্যাক রাইস খেতে পারবেন, স্টিল কার্স ওটস খেতে পারবেন, বলা হবে দই খেতে পারবেন, টক দই, মধু খেতে পারবেন, খেজুর খেতে পারবেন, হ্যাঁ, তারপর হচ্ছে কলা খেতে পারবেন, আম কাঁঠালও খেতে পারবেন, তবে সব কিছু পরিমিত খেতে হবে। তরমুজ খেতে পারবেন, যত রকম ফল আছে যেগুলো ন্যাচারাল প্রাকৃতিক সব খেতে পারবেন। তো তাহলে আপনার এক সময় নিষেধ ছিল, এখন সব খেতে পারবেন। এই জন্য অনেকে বলে যে স্যার আপনি তো কিটো ডায়েটই দেন, কারণ আপনি তো সবাইকে ভাত রুটি নিষেধ করে দিচ্ছেন।
তা আমি সবাইকে ভাত রুটি নিষেধ করে দিলে তাহলে আমি যে মধু খেতে দিলাম, আমি যে নিজেও খাই, তারপর আমি যে ভাত খাই বা আমি যে ভাত খেতে দেই, আমি যে ওটস খেতে দেই, আমি যে কাঁঠাল আম খেতে দেই, হ্যাঁ, তাহলে এইটা কাদেরকে দেই? তো এরা নিতান্তই জানে না বলে আমাদের সম্পর্কে এই কথা বলে। আমরা ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় খাবার শুধুমাত্র নিষেধ করি যাদের ইনসুলিন বেশি, সুগার বেশি, হোমায়ার বেশি এবং টিজি বেশি তাদেরকে। কেন করি? কারণ যদি এটা না করি তাহলে সে ওই ইনসুলিন কমাতে পারবে না, সুগার কমাতে পারবে না, ফ্যাট বার্ন করতে পারবে না, কোষ খালি করতে পারবে না, টিজি কমাতে পারবে না। এই জন্যে। কেন? কারণ ইনসুলিন হচ্ছে চর্বি গলতে বাধা দেয়। এখন চর্বি যদি গলতে না পারে তাহলে ওই যে কোষের ভিতরে যে অতিরিক্ত চর্বি সেটা তো গলাতে হবে। এখন যদি গলাইতে না পারি তাহলে কোষ তো খালি হবে না, আর কোষ খালি না হলে তো হোমায়ার ভালো হবে না, আর হোমায়ার ভালো না হলে তো আপনার 60-70টা রোগ আর ভালো হবে না। তার মানে 60-70টা রোগের মূল কারণ হচ্ছে এই হোমায়ার। বুঝতে পারছেন? যে প্রথমে ধরেন কোষে অল্প ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, কোষে একটু ওভারলোড হয়, তারপরে আস্তে 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 এই রক্তের চিনি আর কোষে ঢুকতে পারে না, ডায়াবেটিস হয়। আবার আস্তে আস্তে ডায়াবেটিসের অন্যান্য কমপ্লিকেশনগুলো আসা শুরু করে, তারপর প্রেশার হয়, উচ্চ রক্তচাপ, তারপরে ব্লক হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস, তারপরে এইভাবে আস্তে আস্তে দেখা গেলো চোখ নষ্ট হচ্ছে, লিভার নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হচ্ছে বা হার্ট অ্যাটাক করছে। তাহলে মূল কারণগুলো বুঝছেন কি কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়? স্ট্রেস, দুশ্চিন্তা, হতাশা, নষ্ট খাওয়া, বারবার খাওয়া, রাত জাগা, টেনশন করা, না ঘুমানো ঠিক মতো, কোনো ডিসিপ্লিন না মানা, রোদ্রে না যাওয়া, ঘাসে না হাঁটা, মানে সোজা কথা নিজের উপর অত্যাচার নির্যাতন করে সে হয়তো চাকরি বা ব্যবসা বা কোনো একটা কিছু করে যেখানে সে সব ফোকাস দিচ্ছে, কিন্তু নিজের চেহারা, স্বাস্থ্য আর ও যে একটা মানুষ ওর ব্যাপারে তার নিজের কোনো চিন্তা নাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।